স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ছুটতে ছুটতে এক পর্যায়ে ও নিজেকে আবিষ্কার করলো টাউন সেন্টারের একদম বাইরে। তবুও ধরা পড়ে যাওয়ার তীব্র আশঙ্কায় ছোটার গতি কমানোর সাহস পেল না ঈশানী। উল্টো পেছনে ঘুরে কেউ আসছে কিনা দেখতে দেখতে দৌড়াতে লাগলো লাগামহীন পাগলা ঘোড়ার ন্যায়। তুষারাবৃত ভেজা পিচ্ছিল রাস্তায় ছুটতে ছুটতে শরীরের সব শক্তি যেন ফুরিয়ে এসেছে ওর, তবুও থামছে না ঈশানী। যতটুকু সম্ভব শরীরটাকে টেনে নিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। পেছনে তাকিয়ে দেখতে দেখতেই লাগামহীন হয়ে পাগলের মতো ছুটছিল ঈশানী, কিন্তু ওর ছোটার গতি তখনই পুরোপুরি স্তব্ধ হয়ে যায় যখন কিনা দৌড়াতে দৌড়াতে পাথরের ন্যায় শক্ত এক বলিষ্ঠ পুরুষালী বুকের উপর অকস্মাৎ ধাক্কা লেগে হুমড়ি খেয়ে পড়ে। ঈশানী এত দ্রুত এসে বুকের উপর হুমড়ি খেয়ে পড়া সত্ত্বেও এক পাও নড়ল না লোকটা। উল্টো নিজের ওভারকোটের পকেটে দুহাত ঢুকিয়ে শটান দাঁড়িয়ে রইল চুপচাপ। ওদিকে আকস্মিক ধাক্কাটা এতটাই জোরে ছিল যে তৎক্ষণাৎ ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো ইস্যুর নাক কেটে। এত দ্রুত ধাক্কায় মাথাটাও ভন ভন করছে, চক্কর দিচ্ছেও। তবুও কোনো মতে নিজের চেতনা ধরে রেখে সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখার সামান্য চেষ্টা চালালো ঈশানী। লোকটার পেশিবহুল পুরুষালী বুকের উপর দুহাত রেখেই ধীরে ধীরে উপরে তুলল নিজের ভারী মাথাটা। ঝাপসা চোখে পরখ করে বুঝলো হাইনেক ব্ল্যাক টি শার্টের ওপর ব্ল্যাক ওভারকোট পরিহিত লম্বা মতো একটা লোক। অতঃপর তার মুখ দেখার প্রয়াসে যখন আর একটু মাথা উঁচিয়ে ঝাপসা হয়ে যাওয়া চোখ দুটো খুলে লোকটার মুখের দিকে চাইল, তৎক্ষণাৎ সেই পরিচিত পিয়ার্সিং করানো তীক্ষ্ণ ভ্রুজ গলার একজোড়া রক্তিম ধূসর বাদামি চোখের সঙ্গে নিজের ঝাপসা দৃষ্টি মিলিত হওয়ার সঙ্গে সঙ্গে ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠল ঈশানীর। যার কাছ থেকে এত দূর পালিয়ে আসা তাকে হঠাৎ করে এভাবে চোখের সামনে দেখতে পেয়ে মাত্রাতিরিক্ত আতঙ্কে সেই মুহূর্তেই চেতনা হারিয়ে শূন্যে ঢলে পড়ল ভীত সন্ত্রস্ত ঈশানী। যদিও বা পুরোপুরি পড়ে যাওয়ার আগেই ওর তুলতুলে নরম ছোট্ট শরীরটা বলিষ্ঠ দুহাতে আঁকড়ে ধরে এরিস, অতঃপর আস্তে করে তুলে নেয় নিজের কোলে। এরিস যেই মুহূর্তে ঈশানীকে সহস্তে কোলে তুলে নেয় ঠিক তখনই কোথা থেকে যেন হাঁপাতে হাঁপাতে ছুটে আসে তুষার। সামনে দাঁড়িয়ে থাকা এরিসের কোলে এভাবে চেতনাহীন ইস্যুকে দেখতে পেয়ে শুষ্ক ঢোক গিলল সে। নিজের কর্মকাণ্ডের অপারগতা মেনে নিয়ে তৎক্ষণাৎ এরিসের নিকট ক্ষমা প্রার্থনা করে তুষার বলে উঠল, আই এম এক্সট্রিমলি সরি আরিশ, আমি এটা ধারণা করিনি যে। আমি বুঝতে পেরেছি। বাক্য শেষ করার আগেই এরিসের শীতল কণ্ঠস্বরে আশ্বস্ত হয়ে চোখ তুলে চাইল তুষার। পুনরায় শুধালো, কিন্তু আপনি হঠাৎ এখানে? অবচেতন ঈশানীর স্নিগ্ধ মুখশ্রীর পানে এক ঝলক পরখ করে মুহূর্তেই চোখ সরিয়ে নিয়ে গভীর কণ্ঠে এরিস বলে, I had to deal with something. কি কাজ তা আর আগ বাড়িয়ে জানতে চাইল না তুষার। উল্টো ঈশানীকে এরিসের কোলে এভাবে দেখতে পেয়ে হক চকিয়ে উঠে হাত বাড়িয়ে দিয়ে বলল, ওকে আমার কাছে দিন, আমি পেন্ট হাউসে নিয়ে যাচ্ছি। এরিস দিল না, উল্টো তুষারকে আদেশ করে বলল, ইটস ওকে, তুমি ফ্লোরাকে নিয়ে ফিরে এসো। কথা শেষ করে ঈশানী সমেত গাড়ির দিকে এগিয়ে যায় এরিস। দরজা খুলে ইস্যুকে প্যাসেঞ্জার সিটে বসিয়ে দিয়ে নিজে গিয়ে বসে পড়েন ড্রাইভিং সিটে। অতঃপর গাড়ি স্টার্ট দেওয়ার আগ মুহূর্তে অবচেতন ঈশানীর সিট বেল্টটা বেঁধে দিতে দিতে ওর মুখের দিকে তাকিয়ে ভ্রু কুচকে বিড়বিড়ালো এরিস, এ নিয়ে 2 বার এরিস ইউভানের কোলে উঠলে তুমি। ইউ হ্যাভ লাক, মানতেই হবে। 2 বার শব্দটা উচ্চারণ করতে গিয়ে এরিসের মনে পড়ে যায় সেদিন ক্রুজ শিপের মধ্যেও ঠিক একইভাবে চেতনা হারিয়ে বুকের উপর ঢলে পড়েছিল ঈশানী। আর শূন্য মস্তিষ্কের এরিস আজকের মতো করে সেদিনও স্বহস্তে কোলে তুলে কেবিনে রেখে এসেছিল এক অসহায় অবচেতন নীলাম্বরীকে।
চেতনা ফিরে এলে ধীরে ধীরে চোখ খুলে তমসাচ্ছন্ন সরু এক বেসমেন্টের মেঝেতে নিজেকে আবিষ্কার করে ঈশানী। ওর চোখের দৃষ্টি এখনো ঘোলাটে, মাথাটা ভীষণ ব্যথায় টনটন করছে যেন। তখন ধাক্কা লেগে ব্যথা পাওয়ার দরুন নাকের ডগা রক্তিম হয়ে ফুলে আছে। বেসমেন্টের ময়লা মেঝেতে পড়ে পাতলা ফিনফিনে সাদা ফ্রকটায় ধুলো বালি লেগে একাকার। নিজেকে এহেন নাজেহাল অবস্থায় এই ভুতুড়ে বেসমেন্টে আবিষ্কার করে দীর্ঘশ্বাস ছাড়ে ঈশানী। চোখের দৃশ্যপট খানিক স্পষ্ট হতেই ভাবতে শুরু করে তখন কি হয়েছিল ওর সাথে। খানিকক্ষণ চোখ বন্ধ করে টাউন সেন্টারে ঘটে যাওয়া ঘটনাগুলো আরও একবার মস্তিষ্কে পুনরাবৃত্তি ঘটাতেই অকস্মাৎ আতকে উঠে চোখ খুলে ফেলে ঈশানী। শুষ্ক ঢোক গিলে কাঁপা ঝরঝরিত কণ্ঠে বিড়বিড়ায়, এরিস এরিস ছিল ওটা, কিন্তু তারপর তারপর যে কি হয়েছিল সেসব কিছুই মনে নেই ওর। তবে এখন এই মুহূর্তে তিমিরে ঢাকা নিস্তব্ধ এই কালো ঘুটঘুটে বেসমেন্টে নিজেকে আবিষ্কার করে ঈশানী এতটুকু ঠিকই আন্দাজ করতে পেরেছে যে মাফিয়াদের পাপের দুনিয়া থেকে ওর মুক্তি মেলেনি। আর এটা নিশ্চিত মুক্তি যেহেতু মেলেনি সেহেতু ওর কপালে বেজায় দুঃখ রয়েছে। এবার আর এরিস কিছুতেই ছেড়ে দেবে না ওকে। ঈশানী জানে এরিস কতটা অত্যাচারী, ওকে নিশ্চয়ই আরও কঠিন কোনো শাস্তি দেবে সে। যদি আবারও পালানোর স্পর্ধা দেখানোর অপরাধে ওই নোংরা অপবিত্র জায়গাটাতে পাঠিয়ে দিতে উদ্যত হয় তখন কি হবে? কি করেই বা নিজেকে রক্ষা করবে ঈশানী? না, বিষণ্ণ মনের অন্ধকার ভাবনা থেকে আচানক ছিটকে বেরিয়ে এলো ঈশানী। সেই সাথে নিজের অজান্তেই ভেতর থেকে উগড়ে দিল ব্যথাতুর এক আত্মচিৎকার। শুনশান নিস্তব্ধ এই অন্ধকারাচ্ছন্ন জায়গায় দাঁড়িয়ে নিজের তীক্ষ্ণ গলার আওয়াজে নিজেই কেমন শিউরে উঠল। এতক্ষণ ধরে মনের অযাচিত ভাবনায় বুঁদ হয়ে থাকলেও ধীরে ধীরে চারিদিকের পরিবেশ অবলোকন করে কেমন গা হাত পা ছমছম করতে শুরু করেছে ঈশানীর। এক পর্যায়ে উপায় অন্তর না পেয়ে মস্তিষ্কের ভয় আর শরীর মনের তীব্র ব্যথায় জর্জরিত হয়ে বদ্ধ ঘরের এক কোণে জড়সড় হয়ে হাত পা গুটিয়ে বসে দু হাঁটুতে মুখ গুজে কাঁদতে কাঁদতে উপরওয়ালাকে ডাকে ঈশানী। অতীব সুন্দর দেখতে নীলচে মনের এই অক্ষি যুগল ভিজে ওঠে তার অশ্রুসিক্ত নোনা জলে। কাঁদতে কাঁদতেই মেয়েটা আহত কণ্ঠে বিড়বিড়ায়, আমি কোথায় ফেসে গেলাম? কেনই বা আমাকে সবসময় নিজের বোকামোর মাসুল এইভাবে চোকাতে হয়? এরিসের মতো মানুষকে না জেনে ভালোবেসে কি এতটাই অন্যায় ছিল যে সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে গিয়ে সারা জীবন আমার বিসর্জন দিতে হলো? তার মানে তো মুক্তি নয়, এই বন্দি জীবনে আটকে থাকতে থাকতে মৃত্যু হবে এই দেহের। কখনোই বোধহয় আর পালাতে পারবো না আমি। আপন মনের ভাবনায় বুক ভেঙে ডুকরে কেঁদে ওঠে ঈশানী। বদ্ধ ঘরে একটা ফোঁটা জলের টুকটাপ আওয়াজ পর্যন্ত নেই, অথচ পুরো বেসমেন্ট জুড়েই ক্ষণে ক্ষণে প্রতিধ্বনির ঝংকার তুলছে সরলতার বোবা কান্নার ব্যথাতুর আওয়াজ। চারিদিক নিস্তব্ধ বলেই ঈশানীর মৃদু কান্নার আওয়াজ সোজা গিয়ে আছড়ে পড়ছে কংক্রিটের ভারী দেওয়ালে। যদিও বা তাতে কোনোরূপ হেলদোল নেই মেয়েটার। দিন কি রাত, সকাল কিনা বিকেল, আধারে ঢাকা বেসমেন্ট যেহেতু সেটুকু সময় তারতম্যটাও বুঝে ওঠা দেয়। সামনের দিকে কয়েক হাত ব্যতি রেখে বাকি পুরো দুনিয়াটাকেই যেন ছেয়ে আছে ঘুটঘুটে অন্ধকার। অথচ এসব বিন্দুমাত্র আগ্রহ না দেখিয়ে এরিসের কাছ থেকে পাওয়া অজানা কোনো কঠোর শাস্তির ভয়ে ঘন্টার পর ঘন্টা হাঁটুতে মুখ গুজে কেঁদে ভাসাচ্ছে ঈশানী। এভাবেই ঠিক কতক্ষণ সময় অতিবাহিত হয়ে যায় জানা নেই। তবে এসবের এক পর্যায়ে হুট করেই এক ফালি উষ্ণ সোনালি সূর্যকিরণের নিয়ন আলো সমস্ত শরীর জুড়ে ঠিকরে পড়তেই আচমকা মাথা তুলে সামনে দৃষ্টিপাত করে ঈশু। অনেকক্ষণ ধরে আধারে থাকার দরুন চোখ দুটোতে আলোক রশ্মির ঝলকানি এসে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে আপন গতিতে খিচে বন্ধ হয়ে গেল নেত্রপল্লব জোড়া। পরক্ষণেই আবার কয়েকবার পলক ছেড়ে চোখ কচলে ধীরে ধীরে নিজেকে ধাতস্থ করল ঈশানী।
বহুদিন বাদে একটুখানি সূর্য উঠেছে বোধ হয়, তবে এই মুহূর্তে সূর্যের উষ্ণ অভ্যর্থনাকে আলিঙ্গন করার সময় নেই, কারণ সূর্য কিরণের সাথে তাল মিলিয়ে ওর নিকট এগিয়ে এসেছে আরও একজন। তার কঠোর পদধ্বনির আওয়াজ, পুরুষালী ক্লোনের মাতাল সুঘ্রাণ আর শক্তপোক্ত ধারালো চিবুকখানা ঈশানীর হৃদয়ে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অথচ অতি আত্মবিশ্বাসী মেয়েটা এবারও ভুল করে বসলো সব সময়ের মতোই। এরিসকে এগিয়ে আসতে দেখেও চোখে মুখে মিথ্যে আত্ম অহংকার ধরে রেখে জিদের বসে নাক ফোলাতে শুরু করে ঈশানী। ওর এখন একটাই প্রতিজ্ঞা, ইরিশের কাছে কিছুতেই নিজের দুর্বলতা ধরা দেওয়া যাবে না, কখনোই না। কিন্তু সেটা কি আদৌ সম্ভব? এরিস যে ধূর্ত মানব সে তো বহু আগেই ধরে ফেলেছে ভেতর থেকে ঈশানী যে একটা ভীতু আর ভঙ্গুর প্রকৃতির মেয়ে। নিজের সতীত্ব রক্ষার প্রশ্ন উঠলে এক নিমেষেই গতি হারায় মেয়েটা, টানা পোড়নে উবে যায় তার আত্মবিশ্বাসের মেঘি দেওয়াল। এরিস অবশ্য মনে মনে ভালোই আনন্দ পায়, একটু বেশি বোকা আর অতীব সরল এই মেয়েটার কর্মকাণ্ডে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ রেগে আছে এরিস। বারবার এই একরত্তি মেয়েটা ওকে টেক্কা দিতে চাইছে, চোখে ধুলো দিয়ে পালানোর দুঃসাহস দেখাচ্ছে, বুঝিয়ে দিতে চাইছে এরিসের অপারগতা। অথচ রাশিয়ার মতো দেশে দাঁড়িয়ে মাফিয়া টেররিস্ট এরিস ইউভানের নজর থেকে পালিয়ে ফেরা যে আদৌ সম্ভব নয় সেটা বোধহয় এখনও বুঝতে পারেনি মেয়েটা। বেসমেন্টের ভারী পাল্লার দরজা ভেদ করে ধীর পায়ে ভেতরে এগিয়ে আসে। এক হাঁটু ভাঁজ করে এরিস বসে পড়ে ঈশানীর মুখোমুখি হয়ে। ঈশানী গুটিসুটি মেরে ভয়ে সিটিয়ে আছে, তবে চোখে মুখে ধরে রাখা মিথ্যে গাম্ভীর্যটা এখনও দৃশ্যমান। এরিস ওর মুখের দিকে সামান্য ঝুঁকে এসে গলা খাদে নামিয়ে হাসকি আওয়াজে বলে, পালাতে নিষেধ করেছিলাম তোমাকে, তবু বারবার পালিয়ে যাওয়ার স্পর্ধা দেখাচ্ছ। এই অন্তরে ভয় নাই? ভয় তো দূরের কথা। এরিসের অনুভূতিহীন ধূসর বাদামি চোখ দুটোতে এক ঝলক নজর বুলিয়ে ফের ঝাঁঝিয়ে উঠল ঈশানী। আমি পালাবই, যতবার ধরে আনবেন ততবার পালাবো, কারণ এটা কোনো থাকার জায়গা নয়। এই পাপের দুনিয়াটা আপনার মতো জানোয়ারদের থাকার জায়গা হতে পারে, কিন্তু আমার মতো সাধারণ মানুষদের জন্য এই জায়গাটা নরকের মতো অশান্তিদায়ক। এটা ঈশানীর ঝাঁঝালো কথার বিপরীতে আচমকা ওর চিবুকটা শক্ত হাতে চেপে ধরে এরিস। আগ্নেয়গিরির দাবানলের মতো রক্তিম দৃষ্টির নিক্ষেপ করে দাঁতে দাঁত পিষে কঠিন স্বরে বলে, এভাবে তেজ দেখিয়ে কথা বলাটা মোটেও টলারেট করিনি আমি। তুমি কি এখনো বুঝতে পারছো না আমার সঙ্গে লাগতে আসলে আসলে আমি কি হাল করতে পারি তোমার? নাকি আবার নতুন করে বুঝাই দিতে হবে সবটা? হ্যাঁ, আপনি একটা অত্যাচারী, কোনোদিন ক্ষমা করব না আমি আপনাকে। ঘৃণা করি আমি আপনাকে, আপনার অহংকারকে, এই মিথ্যা ক্ষমতা, প্রতিপত্তি, কর্তৃত্ব সব কিছুকে আমি ঘৃণা করি। আপনার এই পাপের দুনিয়া থেকে আমি মুক্তি হবই, আর যেদিন হব সেদিন আপনি আমার কাছে হেরে যাবেন এরিস ইউভান, আর আপনার বিপরীতে জিতে যাব আমি। একটা সহজ সরল বোকা বাঙালি মেয়ের কাছে হেরে যাবে আপনার অহংকার, দুমড়ে মুচড়ে যাবে আপনার পাষণ্ড হৃদয়। সহ্য হবে তো সেদিন? ঈশানীর বলা তীরের ফলার মতো ধারালো কথাগুলো এরিসের অহংকারের হৃদয়ে সামান্য কি চির ধরাতে সক্ষম হয়নি? হয়েছিল বোধহয়। এই মেয়েটা যা বলেছে তার প্রতিটি কথাই দিবালোকের মতো সত্য এবং স্পষ্ট। এরিস তো আসলেই একটা হৃদয়হীন জানোয়ার। তবুও কেন যেন ঈশানীর মুখ থেকে বের হওয়া এই তীক্ষ্ণ কঠোর সত্যি কথাগুলো নির্বিঘ্নে গ্রহণ করতে পারল না ইরিশ। উল্টো মস্তিষ্কের নিউরনে নিউরনে রাগের হালকা দিগন্তরে ছড়িয়ে পড়ল তার, যার বহিঃপ্রকাশ ঘটল হাতের মাধ্যমে। আবারও নিজের বলিষ্ঠ পুরুষালী হাত দিয়ে ঈশানীকে চর মারতে উদ্যত হলো ইরিশ। ইরিশকে আঘাত করার জন্য উদ্যত হতে দেখা মাত্রই আরও খানিকটা জড়সড় হয়ে চোখ দুটো খিচিয়ে বন্ধ করে নিল ঈশানী। নিয়ে যাওয়া এক ফালি সোনালি সূর্যকিরণ তখন ঠিকরে পড়ছে ঈশানীর সুশ্রী মুখমণ্ডলে, ফুপিয়ে কান্নার দরে বুঝে যাওয়া অক্ষিপল্লব থেকে গড়িয়ে পড়ছে নোনা জলের চিকন স্রোত। সূর্যের আলোয় অশ্রু ভেজা কপলখানা চিকচিক করে
দুটি ছড়াচ্ছে ইরিশের শূন্য চোখে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। পাতলা ফিনফিনে গোলাপি অথরটা দাঁত দিয়ে কামড়ে ধরে রেখেছে নির্ধারণ সংখ্যায়, অথচ একে এই চেহারায় অসহায় নয় বরং আবেদনময়ী লাগছে ইরিশের নিকট। মেয়েটার অসম্ভব মায়াবী চেহারার পুঙ্খানুপুঙ্খ গভীর নজরে পরখ করতে গিয়েই অকস্মাৎ হাতের গতি থেমে গেল ইরিশের। উল্টো ব্যতিগ্রস্ত হয়ে আরেকটু গভীর নজরে চোখ বোলালো ঈশানীর পুতুলের মতো ঢলঢলে মুখখানায়। মেয়েটা চোখ খিচে বন্ধ করে রেখেছে, তাতেই ভেতরের হিংস্র সত্তাটা ধপ করে নিভে গিয়েছে ইরিশের। যদি ওই মহাসমুদ্রের মতো গভীর টলটলে নীল চোখ জোড়া খুলে রাখত, তাহলে তাহলে হয়তো চোখের সামনে থমকে যেত পুরো দুনিয়া। দ্বিতীয়বারের মতো গতি হারাতো ইরিশের নিষ্ঠুর পাষাণ বক্ষপিঞ্জর। মেঘমুক্ত আকাশে ঝড়ঝড় করে নেমে আসা এক পশলা বৃষ্টিতে ভিজে যেত বরফ খণ্ডের ন্যায় শীতল হৃদয়টা। ইরিশ কি তা আদৌ সহ্য করতে পারত? সে যে পাপী, এত পবিত্রতা কি করেই বা সহ্য করবে ওর কলুষিত আত্মাটা? জীবনে প্রথমবার কোনো মেয়েকে এতটা সূক্ষ্ম নজরে পরখ করল ইরিশ। কথা তো ছিল মেয়েটাকে তার আসল জায়গা বুঝিয়ে দেওয়ার, কিন্তু তেমন কিছুই করতে পারল না। উল্টো নিজের মধ্যে থেকেও যেন কোথায় হারিয়ে গেল সে। এই মেয়েটার মাঝে কিছু তো একটা আছে যা ওর মতো জানোয়ারকেও বশ করে দিতে সক্ষম। তবে কয়েক মুহূর্তের ব্যবধানে হুট করে আবার এতক্ষণ ধরে ভাবনার অনলে ডুবে যাওয়া হিংস্র সত্তাটা অকস্মাৎ আন্দোলন করে উঠল মস্তিষ্কে। ফলস্বরূপ মুহূর্তেই চোখের রং পাল্টে গেল ইরিশের। তৎক্ষণাৎ মাথা থেকে ঈশানীর ভাবনা সরিয়ে গর্জে উঠল সে। তুমি এই পেন্ট হাউস ছেড়ে কোথাও যেতে পারবে না, নেভার। আমি তোমাকে কখনোই জিততে দেব না, কোনোদিন না। একটা কথা কান খুলে শুনে রাখো পেজ, ইরিশ কখনো হারে না, কোনো দিন হারে না। ইরিশের গর্জনে চোখ বন্ধ রাখা অবস্থাতেই থর থর করে কেঁপে উঠল ঈশানী। ওর শরীরের কাঁপন লক্ষ্য করে ভ্রু কুঁচকাল ইরিশ। বাইরে থেকে নিজের কঠিন সত্তাটাকে ধরে রেখেই আরও একবার অনুভূতিহীন দৃষ্টি বোলালো মেয়েটার সর্বাঙ্গে। এখনো একইভাবে বসে আছে ঈশানী। মারের ভয়ে অন্যদিকে ঘাড় ঘোরানো তরুণ স্পষ্ট হয়েছে তার নারী দেহের সূক্ষ্ম কলার বোনগুলো। রাজহংসীর মতো গম রঙা ত্বকে আলোর বিচ্ছুরণ যেন ঝিল ধরিয়ে দিচ্ছে ইরিশের দু চোখে। তবুও পলক ফেলছে না ও, উল্টো ভেতরে দাবিয়ে রাখা সহজ মনটা তাচ্ছিল্য করে হেসে বলে উঠল, সত্যি তো এটাই, এই মেয়েটাকে বাঁচানোর জন্যই তুই আজ টাউন সেন্টারে গিয়েছিলি। ড্যানিয়েলের স্টকাররা যাতে কিছুতেও নাগাল না পায়, এমনকি মুখটাও যাতে দেখতে না পারে, সেই জন্যই তো একা ড্রাইভ করে পেন্ট হাউস অব্দি নিয়ে এলি। তুই মেয়েটাকে বাঁচাতে চাইছিস, ওর পবিত্র সত্তাটাকে এভাবে অক্ষত রাখতে চাইছিস, অথচ নিজের আত্ম অহংকারকে প্রাধান্য দিয়ে মেয়েটাকে অযথা কষ্ট দিতে পিছু পা হচ্ছিস না। সঙ্গে সঙ্গে বিদ্রোহ করে উঠল ভেতরের পৈশাচিক মনটা। অন্য মনের কথায় ঘোর আপত্তি জানিয়ে বলল, মোটেই আমি ওকে বাঁচাতে চাই নাই, আর না ওর পবিত্র সত্তা নষ্ট হয়ে গেলে আমার কিছু যায় আসে। আমি তো স্রেফ ড্যানিয়েলকে হারাতে চাই। ড্যানিয়েল ঈশানীকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়, আমি সেটা কিছুতেই হতে দেব না। আর এখানে আমার জিত। ওকে যদি বিন্দুমাত্র কেয়ারই না করিস, তাহলে নিজের কোলে তুলে সযত্নে কেন নিয়ে এলি এখানে? ও যদি এতটাই তুচ্ছ হবে তো তুষারের কাছে দিয়ে দিলেই হতো। নিজ মনের গভীর প্রশ্নের কোনরূপ উত্তর খুঁজে পায় না ইরিশের রকচটা হিংস্র বদমেজাজি মস্তিষ্কটা, যার ফলে নিজেই নিজের উপর চরম বিরক্ত হয়ে রেগে মেগে ঈশানীকে ফেলে রেখেই বেসমেন্ট থেকে হন হন করে বেরিয়ে যায় ইরিশ। ওদিকে ইরিশ বেরিয়ে যেতেই চোখ জোড়া খুলে বন্ধ দরজার দিকে আহত দৃষ্টিপাত করে শরীরের ভার মেঝেতে ছেড়ে দিয়ে ডুকরে কেঁদে উঠল ঈশানী। সন্ধ্যা তিমিরে মুড়িয়ে গিয়েছে স্নিগ্ধ বরফে ঢাকা গহীন জঙ্গল। আশেপাশের বিশাল আকৃতির পাইন গাছগুলোর আড়াল থেকে
ভেসে আসছে সাদা নেকড়ের গা ছমছমে হাউলিং। সাধারণ কোনো মানুষ হয়তো নেকড়ে জাতের এই বিকট ভয়াতুর গর্জন শুনলে ভয়ের তোপে শিউরে উঠবে, অথচ এই গহীন জঙ্গলের মাঝে অবস্থিত বিশাল পেন্ট হাউসে বসবাসরত রুশকন্যা ফ্লোরার মাঝে কোনোরূপ হেলদোল নেই তাতে। নির্বিঘ্নে কাঁচাবৃত বারান্দায় দাঁড়িয়ে নিষ্প্রভ চোখে তাকিয়ে আছে গহীন জঙ্গলের পানে। কোনো এক অজানা কারণে ওর মনটা আজ ভালো নেই, বিষণ্ণতায় ছেয়ে গেছে হৃদয়। ওই জন্যই হয়তো এই উদাসীনতা। ফ্লোরা যখন গালে হাত দিয়ে বিষণ্ণ মনে অন্ধকারাচ্ছন্ন প্রকৃতি দেখায় মুশকুল, তখনই ঠকঠক পদধ্বনিতে অফিস রুম থেকে বেরিয়ে লাউঞ্জে এগিয়ে আসে এরিস। এরিসের উপস্থিতি টের পেয়ে সচকিত হয়ে দাঁড়িয়ে পড়ল ফ্লোরা। দ্রুত বারান্দা থেকে বেরিয়ে এগিয়ে গেল এরিসের নিকট। মাথা নত রেখে সংকুচিত গলায় শুধালো, কফি দেবো এরিস? এরিসের চোখ দুটো তখনও মোবাইল স্ক্রিনে নিবদ্ধ। ও সেভাবেই গমগমে আওয়াজে জবাব দিল, নো নিড। কথা শেষ করে এরিস আনমনে মোবাইল স্ক্রোল করতে করতে মেইন ডোরের দিকে পা বাড়ালে পুনরায় ডেকে ওঠে ফ্লোরা। কিছুটা ইতস্তত গলায় বলে, মানে ইস্যু ইস্যু কি? ফ্লোরার মুখে ঈশানের ছোট্ট নামটা শোনার সঙ্গে সঙ্গে চট করে মাথা তুলে চাইল এরিস। ঘাড় ঘুরিয়ে ফ্লোরার পানে দৃষ্টিপাত করে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, তুষার কোথায়? আজ ফেরেনি। ফ্লোরার জবাব শুনে নিজের অজান্তেই ফোনটা মুঠোয় রেখে শক্ত করে হাত মুঠিবদ্ধ করে নিল এরিস। হঠাৎ করে তীক্ষ্ণ কঠিন রূপ ধারণ করেছে তার ব্লেডের মতো ধারালো চোয়াল। চেহারা দেখেই বোঝা যাচ্ছে কোনো এক অজানা কারণবশত ভেতরে ভেতরে ফুঁসে উঠেছে এরিস। এক পর্যায়ে ভেতরের সেই নির্জীব ভাবনার ইতি টেনে ফ্লোরাকে কোনোরূপ প্রত্যুত্তর না করেই বড় বড় পা ফেলে পেন্ট হাউস থেকে বেরিয়ে এলো এরিস। এরপর এলিভেটরের সাহায্যে সোজা বেসমেন্টের সামনে গিয়ে থামল। শক্ত লোহার দরজা ঠেলে ভেতরে প্রবেশের সঙ্গে সঙ্গে কারো গোঙানির আওয়াজে সচকিত হয়ে উঠল এরিসের কর্ণগহ্বর। এরিস জানে এটা ঈশানী, তাই এত শত না ভেবে ঈশ্বর নিকট এগিয়ে সকালের মতোই হাঁটু ভেঙে বসে পড়ল ঈশানীর মুখোমুখি হয়ে। তবে সকালের সেই নাক ফোলানো মেঘি তেজের ক্ষুদ্রাংশ এখন আর অবশিষ্ট নেই ঈশানীর মাঝে। হাড় কাঁপানো ঠান্ডায় স্যাঁতস্যাঁতে মেঝেতে শুয়ে গোঙাচ্ছে শুধু মেয়েটা। দিন দুনিয়ার আর কোনো হুঁশ নেই তার। এহেন বিপর্যস্ত অবস্থা দেখে ফাঁকা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের খড়খড়ে আঙুলের সাহায্যে ইস্যুর অশ্রু ভেজা টকটকে রক্তরাঙা চেহারায় লিপটে থাকা এলোমেলো চুলগুলোকে এক সাইডে সরিয়ে হেসে এরিস বলে, আগেই সতর্ক করেছিলাম তোমায়, আমার সঙ্গে লাগতে এসো না। তুমি ভেতর থেকে যতটা না সরল, বাইরে থেকে ঠিক ততটাই জেদি। তোমার এই জেদি মনোভাব আজ তোমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে, সেটা কি বুঝতে পারো না? কথা শেষ করে আর ফুরসত দিল না ইরিশ। হাত বাড়িয়ে ওর লতানো কোমরটাকে আঁকড়ে ধরে জ্বরে পড়তে থাকা মেয়েটাকে নিজ কোলে তুলে নিল সন্তর্পণে। ঈশাকে কোলে তুলে ইরিশ দাঁড়িয়ে পড়তেই আবারও কয়েকটা এলোমেলো ঝুড়ো চুল এসে আছড়ে পড়ল ঈশানীর চোখে মুখে। এরিশ কি ভেবে যেন এবার মুখের সাহায্যে ফুলিয়ে চুলগুলো জায়গা থেকে সরালো। অতঃপর ইস্যু সমেত বেসমেন্ট ছেড়ে বেরিয়ে যেতে যেতে ঈশানীর পরিশ্রান্ত ফ্যাকাশে মুখের পানে চেয়ে ঠোঁট পাকিয়ে হাসকি স্বরে বিড়বিড়ালো, দিস ইজ থার্ড টাইম এরিশ ইউভানকে বারবার লক্ষ্যচ্যুত করেছো তুমি, সিলি গার্ল। ইউ ডোন্ট ইভেন নো হাউ লাকি ইউ আর। পেন্ট হাউসে ফিরে এসে ঈশানীকে ওর বিছানায় শুয়ে দিয়ে তাড়াহুড়ো পায়ে বেরিয়ে যেতে অগ্রসর হয় ইরিশ। ঠিক তখনই জ্বরের ঘোরে বোধ হয়ে থাকা অবচেতন ঈশানী টেনে ধরে ইরিশের কোনো আঙুল। হঠাৎ আঙুলের ভাঁজে নরম হাতের পিছু টানে ভ্রু কুঞ্চিত করে ঘাড় ঘোরালো ইরিশ। দেখল চোখ বন্ধ রেখে ওর আঙুল টেনে ধরে কে যেন বিড়বিড় করছে ঈশানী। তার চেয়েও বেশি উদ্বেগের বিষয় হলো প্রচণ্ড জ্বরের তাপে ঝলসে যাচ্ছে মেয়েটার শরীর। এত সব বোঝার মতো ছেলে ইরিশ নয়, ধরত দেখানো ওর ধাঁচে নেই, কিন্তু এই যে ঈশানীর আঙুল টেনে ধরা,
এটা বোধ হয় এই জীবনে প্রথমবার উপলব্ধি করলো। একটা নরম তুলতুলে কচি হাত ওর শুষ্ক খড়খড়ে আঙুলটাকে নিজের অজান্তেই শক্ত করে আঁকড়ে ধরে আছে। খানিকক্ষণ ঈশানীর ফ্যাকাশে মুখটার দিকে শূন্য চোখে তাকিয়ে থেকে অকস্মাৎ গমগমে আওয়াজে ইরিশ বলে ওঠে, কি চাই? জ্বরের ঘোরেই আলতো ঠোঁট নাড়িয়ে জবাব দেয় ঈশানী। দয়া করে এটা করবেন না অরণ্য, আমি এই নোংরা জায়গায় কিছুতেই যাব না। আপনার কাছে মিনতি করছি, আমাকে ওখানে পাঠাবেন না। আমি যে পবিত্র। কথা বলতে বলতে ঠোঁট ফুলি কেঁদে ওঠে ঈশানী। ইরিশর হাতটা ছাড়িয়ে হাত দুটো পকেটে পুরো শটান দাঁড়িয়ে জবাব দিল, কোথাও যাওনি তুমি, কেউ তোমাকে কোথাও পাঠাচ্ছে না, তুমি এখনো পবিত্রই আছো, জাস্ট লাইক দ্য ফার্স্ট টাইম। কথা শেষ করে আর এক মুহূর্তের জন্য পিছু ফিরে তাকায় না ইরিশ। সোজা গট কটিয়ে বেরিয়ে যায় রুম থেকে। ওদিকে ঈশানীর রুমের বাইরে পা রাখতেই কোথা থেকে যেন ছুটে আসে বসো। ও বোধ হয় আশেপাশে ইরিশের শরীরের গন্ধ পেয়েছে, তাই গার্ডদের ফাঁকি দিয়ে দৌড়ে চলে এসেছে এখানে। বসো কাছে এলে ওর লোমশ শরীরে আহ্লাদে হাত বুলিয়ে দেয় ইরিশ। মালিকের আদর পেয়ে আনন্দিত হয়ে বসো হাউলিং করতে নিলে ওকে হুট করেই থামিয়ে দিয়ে ঈশানীর ঘরে আর চোখে নজর বুলিয়ে মুখের উপর আঙুল ঠেকিয়ে বসোকে সাবধানতার ইঙ্গিত প্রদান করে ইরিশ বলে ওঠে, ইরিশের হুকুমে থেমে যায় বসো। এরপর আদেশ করা মাত্রই দুজন পালোয়ান মতো লোক এসে গলায় শিকল পরিয়ে টেনে টুনে নিয়ে যায় বসোকে। কিন্তু একটা জিনিস বেশ কিছুক্ষণ ধরেই লক্ষ্য করেছে ইরিশ। কেন যেন বসোর হাব ভাব দেখে মনে হচ্ছিল বসো ভেতরে যেতে চায় না। ক্রমাগত নাক টেনে কিছু একটা শোকার চেষ্টা করছিল সেই তখন থেকে, যেন চেনা পেন্ট হাউসে অচেনা কারো গন্ধ পেয়েই তার এই অস্থিরতা। বোঝো সাধারণ প্রাণী নয়, একটা হাইব্রিড জাতের সাদা নেকড়ে। ওর ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর, অপরিচিত ঘ্রাণে সবসময় এমন অদ্ভুত পাগলাটে আচরণ করে বোঝো। আজও তার ব্যতিক্রম নয়, কিন্তু এই কড়া সিকিউরিটি ভেদ করে পেন্ট হাউসের ভেতরে ঢোকার মতো দুঃসাহস কেই বা দেখাতে আসবে? তার কি জীবনের মায়া নেই নাকি? খানিকক্ষণ এক ধ্যানে তাকিয়ে থেকে বোঝোর সন্দিহান কর্মকাণ্ড লক্ষ্য করে চোখ ছোট ছোট করে ফেলল ইরিশ। ইদানিং ড্যানিয়েলের স্পাইদের উৎপাত বেড়েছে, তারা সর্বক্ষণ মুখিয়ে থাকে ঈশানীর সন্ধানে। আবার বোঝোর এহেন অদ্ভুত আচরণ, বিষয়টা নিয়ে তুষারের সঙ্গে আলাপ করতে হবে। সেই ভেবেই চিন্তিত মস্তিষ্কে করিডোর ছাড়িয়ে লাউঞ্জের দিকে পা বাড়ায় ইরিশ। করিডোর পার হয়ে লাউঞ্জে এসে এক পা দিয়েছে কি দেয়নি, তার আগেই চারদিক থেকে শখানেক বন্দুকের নল এসে জড়ো হলো ইরিশের মাথায়। সবাই যখন চারিদিক থেকে ইরিশকে ঘিরে ধরেছে, ঠিক তখনই টমেটো প্রিন্স খ্যাত অ্যালেক্স এগিয়ে এসে কপাল বরাবর রিভলভার তাক করলো ইরিশের। ইরিশকে এভাবে অকস্মাৎ ঘায়েল করতে পেরে খিক খিক করে কুটির হাসে অ্যালেক্স। হাসতে হাসতেই বলে, হ্যান্ডস আপ মিস্টার পাইথন লিডার। ইরিশের চোখে মুখে বিরক্তি, ভাব ভঙ্গিমা দেখে মনে হচ্ছে সামনে কোনো জোকার দাঁড়িয়ে রিয়েলিটি শো দেখাচ্ছে। অগত্যা চারিদিকে তাক করানো লোড করা বন্দুকগুলোর দিকে এক নজর বলিয়ে চোয়াল শক্ত করে ইরিশ বলে, আমার পেন্ট হাউসে ঢুকে এসব জোকারগিরি কথার সাহস কি করে হয় তোমার? অ্যালেক্সের হাসি উবে গেল তৎক্ষণাৎ। নিজের শীতল চক্ষু মুহূর্তেই অঙ্গার বানিয়ে ঝাঁঝিয়ে উঠল অ্যালেক্স। বলল, মেয়েটাকে ড্যানিয়েলের হাতে তুলে না দিলে তুমি আমার সঙ্গে বেমানি করছো এরিশ। উল্টো একজন বিশ্বস্ত গার্ডকে মেরে আমার মিত্র ড্যানিয়েলকে আমার শত্রু বানিয়ে দিয়েছো। এত সহজে তোমায় আমি ছেড়ে দেব ভাবছো? কোথায় ওই মেয়েটা? ওকে তো তুমি বিক্রি করার জন্যই নিয়ে এসেছো, তাহলে এখন পুতুল বানিয়ে ঘরবন্দি করে রাখার কি মানে? Just keep your voice low. Someone important is sleeping inside. আর একবার গলার আওয়াজ বেরোয়ার সঙ্গে সঙ্গে তোমার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো অ্যালেক্স। অ্যালেক্সের শেষ বাক্যটা জিভের আগায় পৌঁছানোর আগেই দাঁতে দাঁত পিষে হুঙ্কার দিয়ে ওঠে ইরিশ। সামওয়ান হু ইজ সামওয়ান। নিশ্চয়ই ওই নীল চোখের সুন্দরী মেয়েটা, যার জন্য তুমি ব্লাড ডায়মন্ড পর্যন্ত হাতছাড়া করতে দ্বিধা করোনি। আর ইউ ফাকিং ক্রেজি রিস্কা?
টমেটো প্রিন্সের কথার পাছে এরিস নিরেট কণ্ঠে বলে, এরিস ইউভান কাউকে কৈফিয়ত দেয় না। আজ না হয় কাল ড্যানিয়েল ঠিকই মেয়েটাকে উঠিয়ে নিয়ে যাবে, তখন কি করবে তুমি? হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।